আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন এই চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম। গতকালকে আমরা প্রজনন কি, প্রজননের প্রকারভেদ এবং তারপরে যৌন জনন কাকে বলে এই বিষয়গুলো পড়িয়েছিলাম। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যৌন জনন যদি সম্পূর্ণ হতে হয় সেক্ষেত্রে দুটি প্রধান ধাপ রয়েছে। একটি ছিল গ্যামিট সৃষ্টি বা জনন কোষ সৃষ্টি, আরেকটি ছিল নিষেক। আর জনন কোষ সৃষ্টির ক্ষেত্রে ছিল সেখানে বেসিক্যালি দুই ধরনের জনন কোষ তৈরি হয়। একটি হচ্ছে পুং জনন কোষ, আরেকটি হচ্ছে স্ত্রী জনন কোষ বা পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামিট। তো আমরা আজকে স্ত্রী গ্যামিটোফাইট যেটি তার গঠন এবং পরিস্ফুটন ডেভেলপমেন্ট পড়াবো। তো আমরা পড়া চলে আসছি। আমরা আজকে আমাদের পড়ার হেডলাইন হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের গঠন এবং পরিস্ফুটন। এই বিষয়টি আজকে আমরা পড়াবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি স্ত্রী রেণুর গঠন ও পরিস্ফুটন। দেখো, এই যে স্ত্রী রেণুটি সৃষ্টি হয় সেটি সৃষ্টি হয় গর্ভাশয়ের অভ্যন্তরে। যে গর্ভাশয়টি রয়েছে তার অভ্যন্তরে একটি কোষ রয়েছে যাকে আমরা বলি প্লাসেন্টা বা অমরা। তোমরা পড়েছিলে আগে, দেখো মনে পড়ে কিনা, সপ্তম অধ্যায়ে আমরা পড়েছিলাম যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। তো গর্ভাশয়ের অভ্যন্তরে যে প্লাসেন্টা বা যে অমরা থাকে সে অমরা থেকে তৈরি হয় ডিম্বক। দেখো, তাহলে গর্ভাশয়ের অভ্যন্তরে থাকে প্লাসেন্টা, আর সেই প্লাসেন্টা বা অমরা থেকে আমরা পাচ্ছি ডিম্বক। এখন দেখো, আবৃতবীজ উদ্ভিদের যে গর্ভাশয় রয়েছে, আমরা মনে করিয়ে দিচ্ছি আমাদের টপিকটি হচ্ছে স্ত্রী রেণুর গঠন এবং এর ডেভেলপমেন্ট অর্থাৎ পরিস্ফুটনটা। তাহলে গর্ভাশয় যেটি আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে গর্ভাশয় দিয়ে শুরু করেছি, তাহলে এই স্ত্রী রেণুর যে উৎপত্তি ঘটে, তার ডেভেলপমেন্ট ঘটে, সেগুলো আসলে গর্ভাশয়ের অভ্যন্তরে ঘটে। তবে পুরো গর্ভাশয়ের ভেতরের যে বিশেষ অংশের মধ্যে যাকে আমরা বলি ডিম্বক, আর সেই ডিম্বকটি সৃষ্টি হয় প্লাসেন্টা বা অমরা থেকে। তাহলে খেয়াল করো, ডিম্বক। এখন বলা হয় এই যে ডিম্বকটি রয়েছে আবৃতবীজ উদ্ভিদের গর্ভাশয়ে অনেকগুলো ডিম্বক, কোন কোন ক্ষেত্রে একটি থাকতে পারে, কোন কোন ক্ষেত্রে একাধিক থাকতে পারে। আর তোমরা জানো নিষেকের পর এই ডিম্বকটি, আমরা জানি গর্ভাশয়টি রূপান্তরিত হয় ফলে, আর ডিম্বকটি রূপান্তরিত হয় বীজ। এখন দেখো, আবৃতবীজ উদ্ভিদে এই গর্ভাশয়ের মধ্যে এক বা একাধিক ডিম্বক সৃষ্টি হতে পারে, কিন্তু স্ত্রী রেণু সৃষ্টি হয় একটি ডিম্বক থেকে। তাহলে আমরা আসছি, দেখো এই যে ডিম্বকটি রয়েছে, এই ডিম্বকটির সংখ্যা হতে পারে একটি বা একাধিক। তো মনে রাখবে, একটি বা একাধিক যাই হোক না কেন, এই ডিম্বকগুলোর অভ্যন্তরে কিছু বিশেষ ধরনের কোষ থাকে, যে কোষগুলোকে বলা হয় নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু বা ভ্রূণ পোষক টিস্যু। এই মুহূর্তে একটু শব্দগুলো এলোমেলো মনে হলো, একটু পরে সব ঠিক হয়ে যাবে। খেয়াল কর, তার মানে হচ্ছে আমরা যদি এভাবে ভাবি, গর্ভাশয়ের অভ্যন্তরে
যে প্লাসেন্টা বা অমরা নামক কোষগুলো বা টিস্যুগুলো থাকে সেখান থেকে উৎপন্ন হয় ডিম্বক। আর প্রত্যেকটি ডিম্বক নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু ধারণ করে এবং এক্ষেত্রে খেয়াল করো গর্ভাশয়ের অভ্যন্তরে এক বা একাধিক ডিম্বক সৃষ্টি হতে পারে। এখন দেখো এখানে ডিম্বক একাধিক থাকলেও সবগুলো ডিম্বক কিন্তু স্ত্রী রেণু গঠনে অংশগ্রহণ করে না। এক, তাহলে কোনটি করে মনে রাখবে, যে ডিম্বকটি ডিম্বক রন্ধ্রের কাছাকাছি থাকে, অর্থাৎ যে ডিম্বকটি ডিম্বক রন্ধ্রের কাছাকাছি থাকে সেটি মূলত সেই ডিম্বকটি মূলত স্ত্রী রেণু সৃষ্টি করে বা সেই ডিম্বকটি থেকে মূলত কার্যকর স্ত্রী রেণু সৃষ্টি হয়। তাহলে এখন দেখো এই যে ডিম্বকটি রয়েছে সেই ডিম্বকের অভ্যন্তরে কি রয়েছে, নিউসেলাস। তার মানে হচ্ছে আমরা যদি এভাবে ভাবি, অর্থাৎ ডিম্বক রন্ধ্রের গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যে ডিম্বকটি রয়েছে সেই ডিম্বক থেকেই পরবর্তীতে একটি কার্যকর স্ত্রী রেণু সৃষ্টি হয়। এখন মনে রাখবে প্রত্যেকটি ডিম্বক যেটি আমরা ভাবে যদি এভাবে, তাদের বেসিক্যালি দুটি অংশ। বাইরের দিকে যে কোষগুলো রয়েছে এই কোষগুলোকে বলা হয় আবরণী কোষ, প্রত্যেকটি ডিম্বকের মূলত তাকে আমরা দুটি স্তরে ভাগ করতে পারি। বাইরের দিকে যে কোষগুলো রয়েছে সেই আমরা যে কালো দিয়ে বোঝালাম সেই কোষগুলোকে বলা হয় আবরণী কোষ, বা আবরণ টিস্যু বলতে পারি। অন্যদিকে খেয়াল করো, তাহলে অন্যদিকে এই যে ভেতরের যে কোষগুলো রয়েছে যেগুলো আমরা লাল কালি দিয়ে প্রকাশ করছি, দেখো অর্থাৎ ডিম্বক যেটি রয়েছে আমরা এখানে বোঝাচ্ছি বা এটা মনে করছি আপাতত এই যে ডিম্বকটি আঁকছি এই ডিম্বকটি হচ্ছে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যে ডিম্বক রয়েছে সেটি। দেখো তাহলে এই ডিম্বকের মূলত দুটি স্তর আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে বাইরের দিকে যে কালো দিয়ে যে প্রকাশ করেছি সেগুলো হচ্ছে আবরণী কোষ, এবং ভেতরে যে লাল কালার দিয়ে প্রকাশ করছি এগুলোকে বলা হয় নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। আবরণী কোষও বলতে পারো আবার আবরণী টিস্যু বলতে পারো, যেহেতু অনেকগুলো কোষ তাই টিস্যু বলে ভালো। তাহলে আমি কি পেলাম, এখানে দুই ধরনের কোষ পেলাম, এক হচ্ছে এটা হচ্ছে আবরণী কোষ বা আবরণী টিস্যু, আর যে লালগুলো পেল হলো ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। আসো এখন দেখো এখানে কি হয়, এখানে এটা হচ্ছে ডিম্বক। যখন এই ডিম্বকটি স্ত্রী রেণু সৃষ্টি করে, আমরা ধরে নিচ্ছি এই ডিম্বকটি হচ্ছে সেই ডিম্বকটি যেটি রয়েছে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি এবং এখান থেকেই তৈরি হবে স্ত্রী রেণু। তাহলে খেয়াল করো এই ডিম্বকটি যখন স্ত্রী রেণু কার্যকর স্ত্রী রেণু সৃষ্টি করে তখন কি হয়, তখন যে ঘটনাটি ঘটে দেখো, তখন আবরণী কোষ যেটি আছে সে আবরণী কোষটি দুটি স্তর সৃষ্টি করে।
অর্থাৎ আবরণী কোষগুলো দুটি স্তর সৃষ্টি করে। একটি স্তর হলো বাইরের দিকে থাকে, আর আমরা সবুজ কালার দিয়ে একটা বোঝাচ্ছি দেখো, আরেকটি স্তর তৈরি করে সে ভেতরের দিকে। যেহেতু কোষগুলো ভাজক কোষ বা ভাজক টিস্যু এগুলো, সুতরাং যখন ডিম্বাণুটি পরিস্ফুটিত হয়ে স্ত্রী রেণু সৃষ্টি করবে বা ডিম্বক, আমি ভুল বলেছি, ডিম্বকটি থেকে যখন স্ত্রী রেণু সৃষ্টি হবে, তখন তার বাইরের যে আবরণটি অর্থাৎ আবরণ টিস্যু যেটি রয়েছে সেটি বিভাজিত হয়ে দুই ধরনের কোষ তৈরি করবে। বাইরের দিকে যে কালো বর্ণের সেটি হচ্ছে বহিঃত্বক এবং ভেতরেরটি হচ্ছে অন্তঃত্বক। এখন দেখো, একই সময় ভেতরে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোর মধ্যে বেশিরভাগ কোষগুলো মোটামুটি সাইজে একই রকমই থাকে। বাট তার মাঝে দেখো একটি কোষ, আমি একটু বড় করে আঁকলাম লালটিকে, একটি কোষ বলা হয় এর নিউক্লিয়াসটা একটু বড় হয় এবং এরা অধিক পরিমাণ সাইটোপ্লাজম জমা করে। খেয়াল কর, তাহলে আমরা যে কালো, এই যে আমি অন্য বর্ণ দিয়ে দেখাতে সুবিধা হবে, এই যে কোষটি রয়েছে, যে কোষটি লাল এখন বড় হয়েছে, খেয়াল করো অন্য কোষ অপেক্ষা বড় এবং তার নিউক্লিয়াসটা একটু বড়, ঘন এবং দেখা যায়। আর এই কোষটিকে, এই যে নীল বর্ণের যে কোষটি রয়েছে, এই কোষটিকে আমরা বলছি আর্কিস্পোরিয়াল সেল। অর্থাৎ যখন এই ডিম্বকটি থেকে স্ত্রী রেণু সৃষ্টি হবে সে সময়ে আবরণী টিস্যুটি বিভাজিত হয়ে দুটি স্তর তৈরি করে। খেয়াল করো, বাইরের দিকে বহিঃস্তর এবং ভেতরের দিকে অন্তঃস্তর তৈরি করে। এটা অন্তঃস্তর তৈরি করলো। এখন দেখো, অন্যদিকে নিউসিলাসের যে কোষগুলো ছিল তার মধ্যে একটি কোষ বেশি পরিমাণ সাইটোপ্লাজম জমা করেছে, কোষটা বড় হয়েছে এবং নিউক্লিয়াসটি স্পষ্ট হয়েছে, আর এই কোষটিকে আমরা কি বলি? আর্কিস্পোরিয়াল সেল। বা আর্কিস্পোরিয়াল সেলটি, বা আমরা কি বলি অনেক সময় স্ত্রী রেণু মাতৃক কোষ। দেখো, এখন দেখা যায় কি এই আর্কিস্পোরিয়াল সেল যেটি, এই কোষটি কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে সরাসরি স্ত্রী রেণু মাতৃক কোষ হিসেবে কাজ করে। খেয়াল করো, এই আর্কিস্পোরিয়াল সেল যেটি, এই সেলটার নাম আছে স্ত্রী রেণু মাতৃক কোষ। দেখো, এই আর্কিস্পোরিয়াল সেলটি বা স্ত্রী রেণু মাতৃক কোষটি কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে সরাসরি সে স্ত্রী রেণু মাতৃক কোষ বা প্রাথমিক স্ত্রী রেণু মাতৃক কোষ হিসেবেই কাজ করে সরাসরি। আবার কোন কোন উদ্ভিদে কি হয়, আমরা ছোট্ট করে দেখাই পাশ দিয়ে, কোন কোন উদ্ভিদে কি হয়, এই কোষটি আর্কিস্পোরিয়াল কোষটি ভাগ হয়, ভেতরের দিকে একটি কোষ তৈরি করে এবং বাইরের দিকে একটি কোষ তৈরি করে। ভেতরের দিকে যে কোষটি তৈরি করে সেই কোষটিকে বলি আমরা আগে বাইরেটা বলি, বাইরেটাকে বলে প্যারাইটাল সেল। খেয়াল করো, দুটি ঘটনা ঘটে। হচ্ছে এই আর্কিস্পোরিয়াল সেলটি কোন কোন ক্ষেত্রে সে সরাসরি স্ত্রী রেণু সৃষ্টি করে। সেক্ষেত্রে যেহেতু আর্কিস্পোরিয়াল সেলটি সরাসরি স্ত্রী রেণু সৃষ্টি করে, সেক্ষেত্রে এই আর্কিস্পোরিয়াল সেলটিকে বা আর্কিস্পোরিয়াল কোষটিকে আমরা স্ত্রী রেণু মাতৃক কোষ বলি বা বলতে পারি। বাট কিছু কিছু উদ্ভিদে দেখা যায় কি আর্কিস্পোরিয়াল সেলটি অসমভাবে বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করে, একটি কোষ বাইরের দিকে থাকে ছোট, এই কোষটিকে বলে প্যারাইটাল সেল। বা প্যারাইটাল কোষ। যে কোষটি, খেয়াল করো, যে কোষটি বাইরের দিকে অবস্থান করে, অর্থাৎ আর্কিস্পোরিয়াল সেলটি বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করছে, যে কোষটি বাইরের দিকে অবস্থান করছে তাকে আমরা কি বলি? প্যারাইটাল সেল বা প্রাচীর কোষ। আর ভেতরের দিকে যে কোষটি অবস্থান করে সেই কোষটিকে আমরা কি বলি? সেই কোষটিকে আমরা বলি প্রাইমারি বা প্রাথমিক
স্ত্রী রেণু মাতৃকোষ। তাহলে কি পেলাম, আর্কিস্পোরিয়াল সেলটি ভাগ হলো, সে দুটি কোষ তৈরি করলো, বাইরের দিকে বলে প্যারাইটাল সেল বা প্রাচীর কোষ, আর ভেতরের দিকে কোষটি হচ্ছে মূলত প্রাইমারি বা প্রাথমিক স্ত্রী রেণু মাতৃকোষ, যেটা আমরা একটু আগে বলেছিলাম আর্কিস্পোরিয়াল সেল সরাসরি হতে পারে। তার মানে হচ্ছে এটি সরাসরি হতে পারে বা এই ধাপটা কন্টিনিউ করার পর হতে পারে। আমরা ধরে নিচ্ছি যেটাই হোক না কেন, এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে আর্কিস্পোরিয়াল সেল, যে আর্কিস্পোরিয়াল সেলটি মূলত পরবর্তীতে বিভাজিত হয়ে তৈরি করবে একটি কার্যকর স্ত্রী রেণু। তাহলে আমরা যা জানলাম এ পর্যন্ত সেটি হচ্ছে গর্ভাশয়ের অভ্যন্তরে যে প্লাসেন্টা বা অমরা থাকে সেখান থেকে তৈরি হয় ডিম্বক, আর প্রত্যেকটি ডিম্বকের অভ্যন্তরে থাকে কিছু নিউসিডাস বা ভ্রূণ পোষক টিস্যু। একটি গর্ভাশয়ের অভ্যন্তরে এক বা একাধিক ডিম্বক সৃষ্টি হতে পারে, তবে এই এক বা একাধিক ডিম্বক সৃষ্টি হলেও একাধিক ডিম্বকের মধ্যে যে ডিম্বকটি ডিম্বক রন্ধ্রের কাছাকাছি অবস্থান করে সেই ডিম্বকটি থেকেই মূলত একটি কার্যকর স্ত্রী রেণু সৃষ্টি হয়। এই যে ডিম্বকটি রয়েছে তাদের প্রথম দিকে দুটি অংশে ভাগ করা যায়, বাইরের দিকে আবরণী টিস্যু এবং ভেতরের দিকে নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। যখন এই ডিম্বকটি থেকে স্ত্রী রেণু সৃষ্টির সময় আসে তখন এদের আবরণী টিস্যুটি ভাগ হয়ে দুটি স্তর তৈরি করে, বহিঃস্তর এবং অন্তঃস্তর। অন্যদিকে নিউসেলাস টিস্যু সবগুলো একই রকম হলেও একটি কোষ একটু বেশি পরিমাণে সাইটোপ্লাজম জমা করে, নিউক্লিয়াসটি বড় হয়, যাকে আমরা আর্কিস্পোরিয়াল সেল বলি বা স্ত্রী রেণু মাতৃকোষ বলতে পারি। তবে কোন কোন উদ্ভিদে আর্কিস্পোরিয়াল সেলটি সরাসরি স্ত্রী রেণু গঠনে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে সে আর্কিস্পোরিয়াল সেলটিকে আমরা স্ত্রী রেণু মাতৃকোষ বলতে পারি। কিন্তু কিছু উদ্ভিদে দেখা যায় সে আর্কিস্পোরিয়াল সেলটি আবার বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করে, একটি ছোট একটি বড়। ছোট কোষটি বাইরের দিকে অবস্থান করে বলে প্যারাইটাল সেল বা প্রাচীর কোষ, অন্যদিকে বড় কোষটি ভেতরের দিকে অবস্থান করে, যে কোষটি মূলত প্রাইমারি স্ত্রী রেণু মাতৃকোষ বা প্রাথমিক স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করে, এবং সেই প্রাথমিক স্ত্রী রেণু মাতৃকোষ থেকেই বিভিন্ন ধাপ অতিক্রম করে পরবর্তীতে একটি কার্যকর স্ত্রী রেণু সৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইনশাআল্লাহ আগামীকালকে পড়াবো যে প্রাইমারি স্ত্রী রেণু মাতৃকোষ কিভাবে বিভিন্ন ধাপ অতিক্রম করে একটি কার্যকর স্ত্রী রেণু সৃষ্টি করে। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে পড়াবো। তো আজকে পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।